তো এখন আমরা পড়ব ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি তোমরা নিচু ক্লাসেও পড়ে এসছো, তো সেই নীতি আমরা আবার পড়ব। কি এই মূলনীতি? না, ক্যালোরিমিতির মূলনীতি হলো এই যে বাইরে থেকে যদি তাপের আদান প্রদান না হয়, বাইরে থেকে যদি কোনো সিস্টেমের মধ্যে তাপের আদান প্রদান না হয়, তাহলে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ এবং শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ পরস্পরের সমান হবে। অর্থাৎ এক কথায় লিখতে গেলে কি লেখা যায়? উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। কখন এরা সমান হবে? যদি বাইরে থেকে কোনো তাপ ভেতরে না প্রবেশ করে, ভেতর থেকে কোনো তাপ বাইরে না যায়। উদাহরণস্বরূপ যদি আমরা নিই, খুব একটা সহজ উদাহরণ নিয়ে দেখা যাক। একটা বস্তু আছে এ, যার উষ্ণতা সাপোজ 60°C। আর একটা আমি বস্তু নিলাম বি, যার উষ্ণতা সাপোজ 10°C। এদেরকে আমি একটা বদ্ধ সিস্টেমের মধ্যে রেখে দিয়েছি। বদ্ধ সিস্টেম মানে ভেতরে কোনো তাপ প্রবেশ করবে না, আর বাইরে থেকে কোনো তাপ, ভিতর থেকে কোনো তাপ বাইরে যাবে না। ক্লিয়ার? তাহলে এই দুটো বস্তুকে যদি আমরা পরস্পরের সংস্পর্শে রেখে দিই, একটা হচ্ছে উষ্ণ বস্তু আর একটা হচ্ছে শীতল বস্তু, কিছুক্ষণ পর আমরা কি দেখতে পাবো? না, আমরা জানি কিছুক্ষণ পর বস্তু দুটি তাপীয় সাম্যাবস্থায় আসবে। তাপীয় সাম্যাবস্থায় আসা মানে কি? তাপীয় সাম্যাবস্থায় আসা মানে বস্তু দুটির উষ্ণতা প্রায় একই হয়ে যাবে। ধরা যাক এর উষ্ণতা কমে হয়ে গেল 30°, আর শীতল বস্তুর উষ্ণতা বেড়ে হয়ে গেল 30°। যেহেতু পরস্পরের সংস্পর্শে আছে, তাপীয় সাম্যাবস্থায় আসবে মানে কি দুজনের উষ্ণতা একই হবে। এটা আমরা আগেও দেখেছি। তাহলে এটা কেমন অবস্থায় আছে? তাপীয় সাম্যাবস্থায় রয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো কিভাবে তাপীয় সাম্যাবস্থায় এলো। যে উষ্ণ বস্তুটা ছিল, যার উষ্ণতা 60° ছিল, এর কাছে বেশি তাপ ছিল, তো এই তাপ কি হয়েছে? এ বর্জন করেছে। আর শীতল বস্তুর কাছে কম তাপ ছিল, সে ওই তাপ গ্রহণ করেছে। এখন ক্যালোরিমিতির মূলনীতির মূল তাৎপর্য কী, বা কী বলতে চাইছে? ক্যালোরিমিতির মূলনীতি বলতে চাইছে এই যে উষ্ণ বস্তুটা তাপ বর্জন করলো, সেই বর্জিত তাপের মান কি হবে? এই শীতল বস্তুটা যে তাপ গ্রহণ করলো, সেই গৃহীত তাপের সঙ্গে সমান হবে। অর্থাৎ এ যতটা তাপ বর্জন করবে, এ ঠিক ততটাই তাপ গ্রহণ করে নেবে। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি। বোঝা গেছে? এখন এই ক্যালোরিমিতির মূলনীতির উপর ভিত্তি করে একটি যন্ত্র তৈরি করা হয়, যে যন্ত্রের নাম ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার যন্ত্রের কাজ কি? না, এই ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমরা তাপ পরিমাপ করতে পারি। তাপ অর্থাৎ কতটা তাপ গৃহীত হলো, কতটা তাপ বর্জিত হলো, এই পরিমাপ আমরা করতে পারি ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। আর এই ক্যালোরিমিটার যন্ত্রের কার্যনীতি কোন নীতির উপর বা কোন সূত্রের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? সেটা হচ্ছে এই ক্যালোরিমিতির মূলনীতির উপর। আচ্ছা, এখন ক্যালোরিমিটার যন্ত্রটা কিভাবে কাজ করে সেটা দেখা যায়। ক্যালোরিমিটার যন্ত্রটা কীরকম হয়? একটি চোঙাকৃতি ধাতব পাত্র নেওয়া হয়,
যেটা অবশ্যই তাপের কুপরিবাহী পদার্থ দ্বারা আবৃত থাকে বা ঢাকা থাকে। আচ্ছা, এর ভেতরে একটা থার্মোমিটার প্রবেশ করানো থাকে, সেই সঙ্গে এক ধরনের বিশেষ তরল দ্বারা আংশিকভাবে পাত্রটা পূর্ণ থাকে। তো এটা হলো বিশেষ ধরনের তরল। এই তরলের একটা বিশেষ নাম আছে, কি বলা হয়? ক্যালোরিমিতিক পদার্থ। ক্যালোরিমিটার যন্ত্রে তরল হিসেবে যে পদার্থকে ব্যবহার করা হবে তাকে আমরা কি বলবো? ক্যালোরিমিতিক পদার্থ। এদের জল হিসেবে ব্যবহার করা হয়, তেল হিসেবে ব্যবহার করা হয়, পরে আমরা পড়ব। আচ্ছা, থার্মোমিটার ব্যবহার করা হয় উষ্ণতা পরিমাপের জন্য। এখন কোনো বস্তুর যদি আমরা কতটা পরিমাণ তাপ গ্রহণ করেছে বা কতটা পরিমাণ তাপ বর্জন করেছে, অর্থাৎ তাপ পরিমাপ করতে চাই, সেক্ষেত্রে কি করা হয়? তো সেই বস্তুটাকে এই ক্যালোরিমিটার যন্ত্রের মধ্যে যে তরল আছে, এই তরলের মধ্যে তাকে ডুবিয়ে দেওয়া হয়। ডোবানোর পর একটা স্টিক নিয়ে এই তরলটাকে ভালোভাবে নাড়া হয়, যাতে তাপটা তরলের সব জায়গায় সমানভাবে বণ্টিত হতে পারে। এবং তারপরে সেখান থেকে প্রয়োজনীয় পদ্ধতিতে বা নির্দিষ্ট পদ্ধতিতে সেই তাপের পরিমাপ আমরা করতে পারি। বোঝা গেছে? এখন ক্যালোরিমিটার যন্ত্র কাজ করারও কিছু শর্ত আছে। কি শর্ত? মূলত 3টে শর্ত রয়েছে। কি কি? না, 1 নম্বর শর্ত হচ্ছে এই যে বাইরে থেকে কোনো তাপ যেন ভেতরে না প্রবেশ করে, আর ভেতর থেকে কোনো তাপ যেন বাইরে না বেরোয়। তাহলে এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি? না, ক্যালোরিমিটারের তরলের যেটা আছে, সেই তরলের মধ্যে যে উষ্ণ বস্তু বা যে বস্তুটা আমরা প্রবেশ করাবো, সেই তরল আর বস্তুটার মধ্যে যেন কোনো রাসায়নিক বিক্রিয়া না সংগঠিত হয়। রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হলে বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায়? যে তাপমোচী বিক্রিয়া হলে তাপ কি হবে? উৎপন্ন হবে, তাপের পরিমাণ বেড়ে যাবে। আর তাপ শোষক বিক্রিয়া হলে তাপ কমে যাবে বা তাপ শোষণ করে নেবে। অর্থাৎ মূল বিষয়বস্তু হলো এই যে এই তরল আর বস্তুর মধ্যে যেন কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটে। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কি? ক্যালোরিমিটার যন্ত্রের মধ্যে যে বস্তুটাকে ডোবাচ্ছি, সেই বস্তুটা যেন ওই তরলে দ্রবীভূত না হয়ে যায়। তো এটা হলো 3 নম্বর শর্ত। এই 3টে শর্ত যদি স্যাটিসফাই করে, অ্যাপ্লিকেবল হয়, তবেই কিন্তু ক্যালোরিমিটার যন্ত্র থেকে আমরা সঠিক মান পাব। বোঝা গেল? এখন ক্যালোরিমিটার যন্ত্র থেকে যাতে কোনো তাপ সহজে বেরিয়ে না যায়, সেই পদ্ধতি তাপ যাতে বেরিয়ে না যায় তার জন্য কি করা হয়? দেখো, তাপ 3 রকমভাবে বেরিয়ে যেতে পারে। 1 হচ্ছে পরিবহন, 2 হচ্ছে পরিচলন, আর 3 হচ্ছে বিকিরণ। এই 3 পদ্ধতিতে কি তাপ প্রবাহিত হয়। তো পরিবহন পদ্ধতিতে যাতে তাপ বেরিয়ে না যায় ক্যালোরিমিটারের মধ্য থেকে, সেজন্য কি করা হয়? ক্যালোরিমিটারকে কোনো তাপের কুপরিবাহী পদার্থ দ্বারা চারদিক চারদিক বলা ভুল হবে, উপরটা কাঠ বা কর্ক ইত্যাদি পদার্থ দ্বারা ঢেকে দেওয়া হয়। আর পরিচালন পদ্ধতিতে তাপ আটকানোর জন্য কি করা হয়? না, এটাকে এক ধরনের মসৃণ দেওয়াল দ্বারা ঘিরে রাখা হয়। আর বিকিরণ পদ্ধতিতে ভুল বলা হলো, পরিচালন পদ্ধতির দ্বারা যাতে তাপ না বেরিয়ে যায় তার জন্য কি করা হয়? এই ক্যালোরিমিটার যন্ত্রটাকে একটা আবদ্ধ পাত্রের মধ্যে রাখা হয়। আর বিকিরণ পদ্ধতিতে যাতে তাপ না বেরিয়ে যায়
তার জন্য কি করা হয় না, তার জন্য এই ক্যালোরিমিটারের বাইরের যে দেওয়াল তাকে যথেষ্ট মসৃণ করা হয়। বোঝা গেল? এটা কী জন্য করা হয়? যাতে তাপ ভেতর থেকে না বাইরে যায় বাস্তবিক পরীক্ষার ক্ষেত্রে। তো এটা ছিল ক্যালোরিমিটার যন্ত্র এবং সেটা কীভাবে কাজ করে, তার কী শর্ত, নানান বিষয়। আচ্ছা, আমরা জেনেছি ক্যালোরিমিতিক পদার্থ সম্বন্ধে। ক্যালোরিমিতিক পদার্থ কি? ক্যালোরিমিটার যন্ত্রের মধ্যে তরল হিসেবে যেটা ব্যবহার করা হয় তাকে আমরা ক্যালোরিমিতিক পদার্থ বলি। এই ক্যালোরিমিতিক পদার্থ হিসেবে জল ব্যবহার করা হয়, তেলও ব্যবহার করা যেতে পারে। বর্তমানে সবচেয়ে বেস্ট অ্যানিলিন ব্যবহার করা হয় ক্যালোরিমিতিক পদার্থ হিসেবে। সবচেয়ে বেস্ট কেন বলা হলো? না, এই জল ব্যবহারের বেশ কিছু সুবিধা যেমন রয়েছে, অসুবিধাও রয়েছে। তেল ব্যবহারের কিছু সুবিধা যেমন রয়েছে, সেরকম অসুবিধাও রয়েছে। তো সব কিছু বিবেচনা করে অ্যানিলিন যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে অসুবিধার পরিমাণটা খুবই কম এবং অনেকটা ত্রুটিপূর্ণ পরীক্ষালব্ধ মান আমরা পেতে পারি। এই জন্য অ্যানিলিন হচ্ছে ব্যবহার করা সবচেয়ে বেস্ট। কী হিসেবে? ক্যালোরিমিতিক পদার্থ হিসেবে। জল ব্যবহারের সুবিধা অসুবিধা সম্বন্ধেও আমরা জানব। তো এখন আমরা জানব ক্যালোরিমিতিক পদার্থ সম্বন্ধে। তো প্রথমে আসছি জল। জল অত্যন্ত সহজলভ্য। তো জল আমরা ব্যবহার করি, কিন্তু জল ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা রয়েছে। কী সেই অসুবিধা? না, 1 নম্বর অসুবিধা হলো এই যে জলের আপেক্ষিক তাপ অন্যান্য পদার্থের তুলনায় অনেক বেশি আমরা জানি। আর আপেক্ষিক তাপ যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে কী হবে না, অন্য পদার্থের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ার জন্য যতটা পরিমাণ তাপ লাগবে, তো জলের ক্ষেত্রে ওই 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে আরও অনেক বেশি পরিমাণ তাপ দিতে হবে। তো এক্ষেত্রে কী হবে? ত্রুটিপূর্ণ পরীক্ষালব্ধ মান আমরা পাবো না। ত্রুটি শূন্য বা ত্রুটিহীন পরীক্ষালব্ধ মান আমরা পাবো না। 2 নম্বর অসুবিধা কী হতে পারে? আমরা জানি জলের স্ফুটনাঙ্ক কি 100 ডিগ্রি সেলসিয়াস। তো যদি এরকম কোনো বস্তুকে ক্যালোরিমিটার যন্ত্রের মধ্যে ঢোকানো হয়, অর্থাৎ ওই তরলে ডোবানো হয়, যার উষ্ণতা সাপোজ 200 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি, তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে ওই ক্যালোরিমিটার যন্ত্রের মধ্যে থাকা জল বাষ্পীভূত হয়ে যাবে। আমরা জানি কি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল বাষ্পীভূত হয় বা ফুটে বাষ্পীভূত হয়। তো যদি জলই বাষ্পীভূত হয়ে যায় সেক্ষেত্রে কী ঘটবে? সঠিক পরীক্ষালব্ধ মান আমরা পাবো না। তো এগুলো হচ্ছে কি ক্যালোরিমিতিক পদার্থ হিসেবে জল ব্যবহারের অসুবিধা। আচ্ছা, জলের বদলে তেলও আমরা ব্যবহার করতে পারি, কারণ তেলের আপেক্ষিক তাপ জলের চেয়ে অনেক কম হয়। এগুলো হচ্ছে অসুবিধা, তোমরা পয়েন্ট করে লিখে নেবে। তেলের সুবিধা আছে, জল ব্যবহারের তুলনায় তেল ব্যবহারের সুবিধা আছে। সুবিধা কি না, জলের আপেক্ষিক তাপ অনেক বেশি আর তেলের আপেক্ষিক তাপ অনেক কম, জলের প্রায় অর্ধেক হয়। তো আপেক্ষিক তাপ কম হওয়ার সুবিধা কি না, আপেক্ষিক তাপ কম মানে কি, নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য যথেষ্ট পরিমাণ কি কম তাপ লাগবে। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানোর জন্য জলের ক্ষেত্রে যে তাপ দিতে হচ্ছিল, তেলের আপেক্ষিক তাপ জলের চেয়ে কম হওয়া মানে কি, কম তাপ হলে কি উষ্ণতা বৃদ্ধি পাবে। তো এটা হলো একটা সুবিধা। অসুবিধা কি আছে? তো অসুবিধা হচ্ছে এই যে ক্যালোরিমিতিক পদার্থ হিসেবে যে তেল আমরা ব্যবহার করব, যে কোনো তেল, ধরো উদাহরণ হিসেবে ধরা যাক সরিষার তেল। তো সরিষার তেল সবসময় যে নমুনা হিসেবে সরিষার তেল আমরা ব্যবহার করব, সব তেলের কোয়ালিটি বলো বা সব তেলের যে উপাদান একই হবে না।
সেক্ষেত্রে প্রত্যেকবার কি ডিফারেন্স থাকবে। তো সেক্ষেত্রে কি হবে, একটা সমস্যার সৃষ্টি হবে বা আমরা সঠিক মান পরীক্ষা থেকে পাবো না। তো এটা হলো তেল ব্যবহারের অসুবিধা। তাহলে সবচেয়ে বেস্ট কি ব্যবহার করা, আগেই আমরা বলেছি অ্যানিলিন। বর্তমানে অ্যানিলিনকে ক্যালোরিমিতিক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। তো এটা ছিল ক্যালোরিমিতিক পদার্থ এবং তার ব্যবহারের সুবিধা অসুবিধা। এরপর আসছি এই ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমরা কিভাবে উচ্চ উষ্ণতার মান নির্ণয় করতে পারি। ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে উচ্চ উষ্ণতার মান নির্ণয়। উচ্চ উষ্ণতা মানে কি, সাপোজ ধরো এমন কোনো উষ্ণতা যেটা থার্মোমিটার দিয়ে মাপা সম্ভব না। উদাহরণস্বরূপ যদি বলি কোনো চুল্লির উষ্ণতা, চুল্লির উষ্ণতা কি অনেক বেশি হয়, তো সেখানে থার্মোমিটার প্রবেশ করালে কি হবে, সেটা পুড়ে যাবে। তো সেই চুল্লির উষ্ণতা তাহলে আমরা কীভাবে মাপব? দেখো এক্ষেত্রে কি করা হয়, এই চুল্লির মধ্যে একটা বস্তুকে প্রবেশ করানো হয়। বস্তুটা এমন হবে যেন এই চুল্লির মধ্যে প্রবেশ করালে গলে না যায়, অর্থাৎ বস্তুর গলনাঙ্ক চুল্লির উষ্ণতার চেয়ে অনেক বেশি হবে। তো এই বস্তুকে প্রবেশ করানো হলো। তো চুল্লির উষ্ণতা যদি সাপোজ ধরো x°C, বস্তুকে প্রবেশ করালে কিছুক্ষণ পরে কি হবে, বস্তুর উষ্ণতাও কি চুল্লির সঙ্গে প্রায় সমান হবে, দ্যাট ইজ x°C। তো যখন বস্তুর উষ্ণতা প্রায় চুল্লির সঙ্গে সমান হয়ে গেল কিছুক্ষণ পর, তখন সেটাকে কি করা হবে, চুল্লি থেকে বের করে নেওয়া হবে। বের করার পর আমরা কি করব, সেটাকে ক্যালোরিমিটার যন্ত্রের মধ্যে প্রবেশ করাবো। অর্থাৎ ক্যালোরিমিটার যন্ত্রে যে তরল রাখা আছে, যেটাকে আমরা ক্যালোরিমিতিক পদার্থ বলি, তার মধ্যে প্রবেশ করাবো। প্রবেশ করানোর পর একটা স্টিক দিয়ে আমরা তরলটা বেশ ভালো করে নেড়ে নেব, যাতে সব দিকে তাপটা ভালোভাবে বণ্টিত হয়। এরপর প্রসেস আমরা প্রত্যেকেই জানি, প্রাথমিক উষ্ণতা মেপে নেওয়া হয়, অন্তিম উষ্ণতা মেপে নেওয়া হয়, এবং সেখান থেকে কতটা উষ্ণতা এক্সের যে মান সেটা আমরা ইজিলি এখান থেকে বের করতে পারি। সূত্র আমরা আগেই দেখেছি। তো এইভাবে কী করা হয়, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে উচ্চ কোনো উষ্ণতার মানও আমরা সহজে নির্ণয় করতে পারি। এখন আমরা পড়ব যে জলের আপেক্ষিক তাপ অত্যন্ত উচ্চমানের হয়, সেটা আমরা জানি। কিন্তু এই উচ্চমানের হওয়ার ফলে আমরা বাস্তবে সেটাকে কীভাবে ব্যবহার করি, বা বাস্তবিক তার গুরুত্ব কী, বা এক কথায় বলতে গেলে জলের আপেক্ষিক তাপ উচ্চ হওয়ার ফলগুলো কী কী, সেগুলো দেখা যাক। তো নেক্সট পয়েন্ট হবে জলের আপেক্ষিক তাপ উচ্চ হওয়ার ফল। জলের আপেক্ষিক তাপ উচ্চ হওয়ার ফল কি বা গুরুত্ব কি? দেখো বাস্তবে আমরা দেখেছি যে গাড়ির ইঞ্জিনে জল ব্যবহার করা হয় বা জল ঢোকানো হয়, রেডিয়েটর যেটাকে বলে, গাড়ির রেডিয়েটরে জল প্রবেশ করানো হয়। এর কারণ কি না, ইঞ্জিনটাকে যাতে ঠান্ডা থাকে সেই ঠান্ডা রাখার জন্য জল ব্যবহার করা হয়। কেন জল ব্যবহার করি, অন্য কোনো তরল কেন বা অন্য কোনো পদার্থ কেন ব্যবহার করি না? কারণ আমরা আগেই পড়েছি জলের আপেক্ষিক তাপ অনেক বেশি। তো জলের আপেক্ষিক তাপ যেহেতু অনেক বেশি, এর মানে কি হঠাৎ করে জল গরম হয়ে যাবে না, জল গরম হতে অনেক তাপ লাগবে। তাহলে যেহেতু জল গরম হতে অনেক তাপ লাগবে বা অনেক সময় লাগবে, এর ফলে কি হবে, জলটা তুলনামূলকভাবে অনেকটা বেশি সময় ধরে ঠান্ডা থাকবে। আর জল ঠান্ডা থাকা মানে কি, সংস্পর্শের যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনটাও কি ঠান্ডা থাকবে।
তো এই কারণে গাড়ির রেডিয়েটরে কী করে জল হিসেবে জল ব্যবহার করা হয় ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য। নেক্সট আর কি গুরুত্ব থাকতে পারে? বেশ অনেক ফল আছে বা অনেক বাস্তব উদাহরণ আছে, মেন জিনিসগুলো আমরা জানবো। আরেকটা আমরা জানি, নিচু ক্লাসে পড়েও এসেছি, যে স্থলবায়ু, লিখে দেবে, গাড়ির ইঞ্জিনকে শীতল রাখার কাজে ব্যবহার করা হয়। নিজেরা গুছিয়ে পয়েন্ট লিখে নেবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি, যে স্থলবায়ু বা সমুদ্র বায়ু সম্বন্ধে আমরা পড়ে এসেছি। এই স্থলবায়ু বা সমুদ্র বায়ু সৃষ্টির কারণও কিন্তু এই জলের উচ্চ আপেক্ষিক তাপ। কীভাবে সেটা উদাহরণ সহ দেখা যায়। চলো এখানেই দেখা যাক। দেখো, সাপোজ এটা স্থলভাগ আর এটা সমুদ্র। দিনের বেলা কি হয়, স্থলভাগ সূর্যের প্রখর তাপে খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়, কিন্তু জলের আপেক্ষিক তাপ অনেক বেশি হয়, সেটা তাড়াতাড়ি উত্তপ্ত হতে পারে না বা হয় না। ফলে কি, তুলনামূলক শীতল থাকে। তো যেহেতু স্থলভাগ অনেক উত্তপ্ত হয়ে গেল এবং সমুদ্র বা জল অনেক শীতল থাকলো, এর ফলস্বরূপ কি হবে, জলের উপরে বা জলের পারিপার্শ্বিক যে বায়ু আছে তারা কি হবে, তুলনামূলকভাবে শীতল থাকবে। আর স্থলভাগের যে বায়ু ছিল সেটা কেমন হবে, সেটা উত্তপ্ত হয়ে উষ্ণ হয়ে যাবে। আর আমরা জানি কি, উষ্ণ বায়ু মানে কি, হালকা হবে, আর হালকা হয়ে উপরে উঠে যাবে। তো এই জায়গার বায়ু উষ্ণ এবং হালকা হয়ে যদি উপরে উঠে যায়, সেক্ষেত্রে কি, এখানে একটা ফাঁকা স্থানের সৃষ্টি হবে। আর ফাঁকা স্থানের সৃষ্টি হওয়া মানে কি, চারিপাশ থেকে শীতল ও ভারী বায়ু ছুটে আসবে এই ফাঁকা স্থান ভর্তি করার জন্য। তো এই কোথা থেকে বায়ু ছুটে এলো, এই সমুদ্র পৃষ্ঠ থেকে বা সমুদ্রের উপরে থাকা যে শীতল বায়ু সেখান থেকে। তো সমুদ্র থেকে যেহেতু বায়ু ছুটে আসছে, তো এই বায়ুর নাম আমরা কি দেব, সমুদ্র বায়ু। তো এভাবে সমুদ্র বায়ু সৃষ্টি হয়। তাহলে এখানে দেখতে পেলাম কি, কেন সৃষ্টি হলো, জলের আপেক্ষিক তাপ অনেক উচ্চ ছিল। জলের আপেক্ষিক তাপ অনেক উচ্চ হওয়ার কারণে কি হয়েছে, জল সহজে গরম হয়নি, অপেক্ষিত ঠান্ডা ছিল স্থলভাগের তুলনায়। তো জল ঠান্ডা মানে কি, তার উপরে পারিপার্শ্বিক যে বায়ু আছে সেটাও তুলনামূলক ঠান্ডা। আর এই ঠান্ডা আর উষ্ণতার এই পার্থক্যের জন্যই কি, এখানে ফাঁকা স্থানের সৃষ্টি হচ্ছে এবং বায়ু স্থলভাগের দিকে ছুটে যাচ্ছে আর সমুদ্র বায়ুর সৃষ্টি হচ্ছে। ঠিক এটা কি কখন ঘটছে, দিনের বেলা। ঠিক তার উল্টো ঘটনা ঘটে রাত্রেবেলা। এটা যদি বোঝা থাকে তাহলে রাত্রিবেলার যে স্থলবায়ু সৃষ্টি হয় সেটাও আশা করি তোমরা বুঝতে পারবে। এটা হোমওয়ার্ক থাকলো, স্থলবায়ু কীভাবে সৃষ্টি হয়, নিজে থেকে এটা বুঝে নেবে। তো এই ছিল আমাদের ক্যালোরিমিটার চ্যাপ্টার। পরের ক্লাসে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব।